জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডু প্লাস একাডেমি। আই এম দেবব্রত দাস। তোমাদের যে সিরিজ চলছিল, যেটা তোমাদের এমসিকিউ সেশন চলছিল লাস্ট মিনিট রিভিশনে, ঠিক আছে, পলিটির যে ধারাবাহিকভাবে আমরা এমসিকিউ সিরিজ করছিলাম, সেখানে আমরা আগের ক্লাসে 50টা এমসিকিউ দেখে নিয়েছিলাম। আজকে 51 নম্বর এমসিকিউ থেকে স্টার্ট হবে আজকের ক্লাস। চলো বেশি সময় নষ্ট না করে আমরা ফটাফট এমসিকিউ সলভ করতে করতে যাব। আমরা যে টার্গেট নিয়েছিলাম মোটামুটি 300টার মতো এমসিকিউকে আমরা সলভ করব, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 51, আজকে কোশ্চেন নাম্বার 51 থেকে তোমাদের স্টার্ট হবে। উত্তর দেবে ঝটপট। কোশ্চেন নাম্বার 51 কি বলেছে? ফলোইং ফান্ডামেন্টাল রাইটস ইজ অ্যাভেলেবল ফর বোথ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড এলিয়েন্স। ঠিক আছে, আমরা জানি ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস, কিছু কিছু মৌলিক অধিকার শুধুমাত্র সিটিজেনরাই এনজয় করতে পারে, আর বাকি কিছু ফান্ডামেন্টাল রাইটস সিটিজেন এবং এলিয়েন বোথ এনজয় করে। তাহলে অনলি সিটিজেন, শুধুমাত্র সিটিজেনরাই এনজয় করে এই ফান্ডামেন্টাল রাইটসগুলো কি কি ছিল না? আর্টিকেল 15, 16, 19, 29 অ্যান্ড 30, এই সমস্ত ফান্ডামেন্টাল রাইটস শুধুমাত্র সিটিজেনরাই এনজয় করতে পারে। এখানে কি বলেছে? ইজ অ্যাভেলেবল ফর বোথ, দুজনাই বলেছে। তাহলে এর বাইরে গিয়ে যেটা হবে 15 অনলি সিটিজেন, 16 অনলি সিটিজেন, পাশে লেখা আছে আর্টিকেল 19 অনলি সিটিজেন। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? আর্টিকেল 20 সিটিজেন এবং এলিয়েন দুজনরাই এনজয় করে। এখানে অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আছে অবধি? আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 52। কোশ্চেন নাম্বার উত্তর দেবে ঝটপট। কোশ্চেন নাম্বার 52 কি বলেছে? পড়ো। Which of the following is not a way to acquire citizenship in India? ঠিক আছে, ভারতের সিটিজেনশিপ অ্যাকোয়ার করার বেশ কিছু পদ্ধতি আছে। বাই বার্থ হতে পারে, বাই ডিসেন্ট হতে পারে, ঠিক আছে, বাই রেজিস্ট্রেশন হতে পারে, বাই ন্যাচারালাইজেশন হতে পারে, অ্যান্ড বাই অ্যাকোয়ারিং সাম টেরিটরি। ইন্ডিয়া যদি কোনো টেরিটরিকে অ্যাকোয়ার করে, সেভাবেও সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যেতে পারে। তাহলে এখানে কি বলেছে? বাই হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ওয়ে, কোনটা উপায় নয় বলেছে, বলো। আচ্ছা, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, এই প্রত্যেকটাই হচ্ছে উপায়। বাই রিনাউন্সিয়েশন, এখানে রিনাউন্সিয়েশন পদ্ধতিতে সিটিজেনশিপকে পাওয়া যায় না, বরঞ্চ সিটিজেনশিপ ত্যাগ করা যায়, তাই না? তাহলে এখানে নট বলেছে, অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তিন ধরনের পদ্ধতিতে সিটিজেনশিপ ত্যাগ করা যায়: রিনাউন্সিয়েশন, টার্মিনেশন অ্যান্ড ডেপ্রিভিয়েশন। ঠিক আছে, এক তো হচ্ছে রিনাউন্সিয়েশন, এখানে লেখাই আছে রিনাউন্সিয়েশন, টার্মিনেশন অ্যান্ড ডেপ্রিভিয়েশন। এই তিন পদ্ধতিতে সিটিজেনশিপ আমাদের লস হতে পারে। চলো, তাহলে এখানে অ্যান্সার এ ইজ আ কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 53। কোশ্চেন নাম্বার 53। আর এই ঝটপট আমরা আজকের ক্লাসে ফের 50টা এমসিকিউকে সলভ করবো। নেক্সট পরবর্তী ক্লাসে আমরা আরও 50টা এমসিকিউ সলভ করতে করতে যাবো। এইভাবেই আমাদের সিরিজটা চলতে থাকবে। বলো, ফান্ডামেন্টাল রাইটস আর ডিরাইভড ইন্সপিরেশন ফ্রম হুইচ কান্ট্রি? অর্থাৎ বলেছে ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কান্ট্রি থেকে ইন্সপায়ার হয়েছে। সবাই জানো ফান্ডামেন্টাল রাইটস আমরা ইউএসএ থেকে নিয়েছি। অ্যান্সার কি আছে? ইউএসএ। অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। ফান্ডামেন্টাল রাইটস আমরা ইউএসএ থেকে নিয়েছি। ইউএসএ তে কি নামে পরিচিত? এটা বিল অফ রাইটস নামে পরিচিত। বিল অফ রাইটস নামে পরিচিত। ক্লিয়ার? বেশ, চলো পরবর্তী প্রশ্ন আমরা মুভ করব। কোশ্চেন নাম্বার 54। কোশ্চেন নাম্বার 54 চটপট উত্তর দেবে। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন কল্ড ম্যাগনা কার্টা? ম্যাগনা কার্টা কোন কনস্টিটিউশনে একে বলা হয়? কোন পার্টকে বলা হয়? ভারতের সংবিধানের কোন পার্টকে ম্যাগনা কার্টা? অ্যাকচুয়ালি ম্যাগনা কার্টা হচ্ছে 1215 ইংল্যান্ডের রাজা সেখানকার কিছু জমিদার শ্রেণী অর্থাৎ ব্যারন ক্লাসকে কিছু অধিকার দিয়েছিল, সেই থেকে এর নামটা ম্যাগনা কার্টার নাম পড়েছে। তো আমাদের এখানে কোন পার্টকে? আমাদের এখানে ফান্ডামেন্টাল রাইটসকে, মৌলিক অধিকারকে কি বলা হয়? ম্যাগনা কার্টা বলা হয়। তো মৌলিক অধিকার আছে কোন পার্টে? পার্ট 3-তে আছে মৌলিক অধিকার। সেই জন্য পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কল্ড ম্যাগনা কার্টা অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? পরের প্রশ্ন আমরা মুভ করব। কোশ্চেন নাম্বার 55 কি বলেছে? 6 রাইটস, 6টা রাইট কি আছে না? গ্যারান্টেড বাই আর্টিকেল 19। আর্টিকেল 19 এর আন্ডারে 6টা রাইটস আছে। ক্যান নট বি সাসপেন্ডেড, এরা সাসপেন্ড হবে না অন দ্য গ্রাউন্ডস অফ। আচ্ছা, আমরা জানি যে যখন ন্যাশনাল ইমার্জেন্সি ইস্যু হয় তখন আর্টিকেল 19 অটোমেটিকলি সাসপেন্ড হয়ে যায়। আর্টিকেল 19 অটোমেটিকলি সাসপেন্ডেড। আর্টিকেল 19 অটোমেটিকলি সাসপেন্ড হয়ে যায়। কোন আর্টিকেল বলছেন? আর্টিকেল
358 এই কথা বলছে যে যখনই ন্যাশনাল ইমার্জেন্সি ইস্যু হবে তখনই আর্টিকেল 19 অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। আর্টিকেল 19 এর আন্ডারে যে 6টা রাইট আছে সেই 6টা রাইটই অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি কোন গ্রাউন্ডের ক্ষেত্রে এটা হয় না, অটোমেটিক্যালি সাসপেন্ডেড হবে না। জানি ন্যাশনাল ইমার্জেন্সি আমার 3টে গ্রাউন্ডে লাগতে পারে, বাই ওয়ার, বাই এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড বাই আর্মড রিবেলিয়ন, অর্থাৎ যুদ্ধ এবং তোমার বাইরে থেকে কোনো অ্যাটাকের সম্ভাবনা, এক্সটার্নাল অ্যাগ্রেশন হতে পারে, বা অথবা দেশের ভেতরে কোনো গোষ্ঠী যদি আর্মড রিবেলিয়ন সশস্ত্র বিদ্রোহ করে ফেলে তার গ্রাউন্ডে হতে পারে। একমাত্র বলো এখানে অপশন কোনটা হবে? ওয়ারের ক্ষেত্রে এবং এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে আর্টিকেল 19 অটোমেটিক্যালি সাসপেন্ডেড, অর্থাৎ আর্টিকেল 358 কার ক্ষেত্রে লাগু হচ্ছে না, ওয়ার এবং এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে। এখানে কার ক্ষেত্রে হবে না বলে যে অটোমেটিকলি, তাহলে আর্মড রিবেলিয়নের ক্ষেত্রে হবে না। হিয়ার অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের টোটাল ব্যাপারটাই ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্নে যাই আমরা। কোশ্চেন নাম্বার 56। কোশ্চেন নাম্বার 56 বলেছে ডেফিনেশন অফ স্টেট মেনশন ইন হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল। স্টেটের ডেফিনেশন অর্থাৎ হোয়াট ইজ দ্য স্টেট, এই ডেফিনেশন কোথায় মেনশন আছে? আমরা জানি ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেও স্টেটের ডেফিনেশন আছে। ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল কত থেকে? 12 থেকে শুরু করে 35 অব্দি ফান্ডামেন্টাল রাইটসের কথা বলছে, যার মধ্যে মূলত ফান্ডামেন্টাল রাইটস স্টার্ট হচ্ছে আর্টিকেল 14 থেকে শুরু করে আর্টিকেল 32 অব্দি মূলত ফান্ডামেন্টাল রাইটসের কথা বলছে। যেখানে আর্টিকেল 12 প্রথমেই কিসের কথা বলছে না, ডেফিনেশন অফ স্টেটের কথা বলছে, ডেফিনেশন অফ স্টেট। অ্যান্ড আর্টিকেল 13 কি বলছে না, জুডিশিয়াল রিভিউয়ের কথা বলছে, জুডিশিয়াল রিভিউয়ের কথা বলছে, তাই না? তাহলে ডেফিনেশন অফ স্টেট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 12। হেয়ার কিসের কথা বলছে না, ডেফিনেশন অফ স্টেটের কথা বলছে। ক্লিয়ার? আর্টিকেল 13 তো বলে দিয়েছি। অ্যান্ড আর্টিকেল 14 কিসের কথা বলবে না, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা বলবে আর্টিকেল 14। এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এত অবধি? চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 57। কোশ্চেন নাম্বার 57 কি বলেছে? প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, প্রোটেকশন ইন রেসপেক্ট ফর কনভিকশন ফর অফেন্সেস, এটা কোন আর্টিকেলে এর গ্যারান্টেড দেওয়া আছে? প্রোটেকশন ইন রেসপেক্ট কনভিকশন ফর অফেন্সেস। ক্লিয়ার বলো? আচ্ছা, আর্টিকেল 20 এখানে অ্যান্সার হবে। আর্টিকেল 20 নে কি দেওয়া আছে? প্রোটেকশন ইন রেসপেক্ট ফর কনভিক্টেড ফর অফেন্সেস এর কথা আর্টিকেল 20 তে বলা আছে। ক্লিয়ার? আর্টিকেল 21 এ কি আছে না, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এর কথা বলা আছে। আর্টিকেল 19 রাইট টু ফ্রিডমের কথা বলা হচ্ছে। কিসের ফ্রিডম? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু ফ্রিডম অ্যাসেম্বল, অ্যাসোসিয়েশন, রাইট টু মুভ ফ্রিলি, ঠিক আছে, রাইট টু অকুপেশন, এই সমস্ত কথা এখানে বলা আছে। ক্লিয়ার এর দূর অব্দি? চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। নেক্সট প্রশ্ন, আর্টিকেল 58 কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস ইজ অ্যাভেলেবল বোথ ফর ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড ফরেনার্স। ওই যে একই সেম টাইপের প্রশ্ন, কোনটা ফরেনার্স অ্যান্ড সিটিজেন দুজনের জন্যই বোথ বলেছে, দুজনের জন্যই এনজয়েবল, ঠিক আছে? বলো একমাত্র আর্টিকেল 88 এর মধ্যে অপশন দাঁড়াচ্ছে অপশন সি ইজ আ কারেক্ট। বোঝানোর কিছু নেই, আগে আমি বলে দিয়েছি 15, 16, 19, 29, 30 এগুলো শুধুমাত্র সিটিজেনদের জন্যই অ্যাপ্লিকেবল, বাকিগুলো সবার জন্যই অ্যাপ্লিকেবল। চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 59। কোশ্চেন নাম্বার 59 তোমাদের স্ক্রিনে ঝটপট উত্তর দেবে। কি বলেছে? হোয়ার ডিড দ্য কনসেপ্ট ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি ইকুয়ালিটি বিফোর ল দ্যাট মিন্স আইনের থেকে সবাই কোথায় আছে? আর্টিকেল 14 এ উল্লেখ আছে, আর্টিকেল 14। এবং এই কনসেপ্টটা একজন ব্রিটিশ জুরিস্ট যার নাম এভি ডাইসি, এর কনসেপ্ট ছিল ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে? তাহলে ব্রিটেন থেকে আমরা এখানে নিয়েছি, অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এর অবধি? চলো পরের প্রশ্নে আমরা মুভ করব। কোশ্চেন নাম্বার 60। কোশ্চেন নাম্বার 60 তোমাদের স্ক্রিনে ঝটপট উত্তর দেবে। বলেছে মন্ডল কমিশন একে অ্যাপয়েন্ট করা হয়েছিল কিসের জন্য? অ্যাপয়েন্টেড ইন 1979 বাই দ্য মোরারজি দেসাই গভর্নমেন্ট। মোরারজি দেসাইয়ের দ্বারা মন্ডল কমিশনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। দিস ইজ রিলেটেড টু, মন্ডল কমিশন ইজ রিলেটেড টু কিসের জন্য না? মন্ডল কমিশন সবাই জানো যারা ব্যাকওয়ার্ড ক্লাসের ওকে স্টাডি করার জন্য, ঠিক আছে? দ্যাট মিন্স ইনভেস্টিগেটিং দ্য কন্ডিশনস, যারা সোশ্যালি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আছে তাদেরকে কি সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে না যেতে পারে সেটাকে ইনভেস্টিগেট করার জন্য মন্ডল কমিশনকে বসানো হয়েছিল। অপশন ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার এর অবধি? চলো পরের প্রশ্ন আমরা মুভ করি।
কোশ্চেন নাম্বার 61, কোশ্চেন নাম্বার 61, চটপট উত্তর দেবে। কোশ্চেন নাম্বার 61 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, আচ্ছা ইজ নট কভার্ড আর্টিকেল 20 এর মধ্যে। আর্টিকেল 20 যেটা কিসের কথা বলছে, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, যাদেরকে অফেন্ডার হিসাবে যাদেরকে কনভিক্ট করা হয়েছে তাদের কিছু প্রোটেকশন এখানে প্রোভাইড করা হচ্ছে। আগেও আমরা একটা আর্টিকেলের একটা প্রশ্নে দেখেছি। এদের মধ্যে কোন গ্রাউন্ডটা এর মধ্যে আর্টিকেল 20 এর মধ্যে কোনটা কভার করছে না, আর্টিকেল 20 এর মধ্যে কোনটা কভার করছে না। অ্যাকচুয়ালি দেখো আর্টিকেল 20 এর মধ্যে অ্যাকচুয়ালি আছে কি না, আছে নো এক্সপোজড ফ্যাক্টর, এটা আছে। অর্থাৎ আজকের দিনে কেউ কোনো ক্রাইম করছে, সেটা আজকের দিনে যে সময় সে ক্রাইম করছে তার আগে সেই রিলেটেড কোনো ল থাকতে পারে, ল থাকতে হবে। অর্থাৎ সাজা তাকেই দেওয়া হবে যে ব্রিচ অফ ল করছে, যে আইন ভঙ্গ করছে। তাহলে পরে তৈরি হওয়া কোনো আইনের জন্য, ভালো করে আমার কথাটা শুনবে, পরে তৈরি হওয়া কোনো আইনের জন্য আগে ঘটে যাওয়া কোনো ক্রাইম কিন্তু ক্রাইম হিসাবে গণ্য হবে না। ঠিক আছে, আজকের দিনে কেউ কোনো একটা কি করেছে, অপরাধ করেছে, কিন্তু সেই রিলেটেড আজকের দিনে কোনো নিয়ম এই সময় তৈরি নেই, পরের দিন নিয়ম তৈরি হয়েছে, তাহলে সে কিন্তু খালাস পেয়ে যাবে, সে আর ব্রিচ অফ ল এর আওতায় পড়ছে না। ঠিক আছে, চলো। নো ডাবল জিওপার্ডি, নো ডাবল জিওপার্ডি, দ্যাট মিনস একটা ক্রাইমের জন্য দুটো সাজা সে এনজয় করতে পারে না। নেক্সট, নো সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে দিয়ে জোর করে তাকে বলিয়ে নেওয়া, সে যদি জোর করে স্বীকার করে নিল যে হ্যাঁ আমি দোষী, আমি তাকে জোর করে মুখ দিয়ে বার করে নেওয়া হয়েছে সেই কথাটা, সেই জবানবন্দি, এটা কোনো ভ্যালুয়েবল জিনিস নয়। ঠিক আছে, প্রুভড হতে হবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসই দেওয়া আছে আর্টিকেল 20 এর মধ্যে। তাহলে রাইট টু লাইভলিহুড এখানে উল্লেখ নেই। অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে মুভ করি। কোশ্চেন নাম্বার 62, চটপট উত্তর দেবে কোশ্চেন নাম্বার 62 কে। বলে ফেলো, বলছে হুইচ অফ দ্য ফলোইং সুপ্রিম কোর্ট কেস, কোন সুপ্রিম কোর্ট কেসেতে টেক্স দ্য ব্রডার ইন্টারপ্রিটেশন অফ আর্টিকেল 21, আর্টিকেল 21 যেটা প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি সম্পর্কে দিচ্ছে, তার একটা ব্রডার এক্সপ্রেশন, বা আর্টিকেল 21 এর মধ্যে যে রাইট টু লাইফ বলতে কতটুকু রাইট টু লাইফ, বা পার্সোনাল লিবার্টি বলতে তার যে গ্রাউন্ডকে আরো বাড়ানো হচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির মধ্যে উইথ ডিগনিটিও তার মধ্যে অ্যাড হচ্ছে। ঠিক আছে, আমি ডিগনিটির সাথে লাইফ জয় করতে মানে কাটাতে পারছি কি পাচ্ছি না। বেঁচে থাকার অধিকার মানে তো শুধু নয় যে হ্যাঁ আমার শ্বাস চলছে শুধু বেঁচে আছি। ঠিক আছে, অর্থাৎ এর ব্রডার ইন্টারপ্রিটেশন কোন কেসের আন্ডারে এসেছিল না, অ্যান্সার হবে মেনকা গান্ধী কেস, অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। মেনকা গান্ধী কেস 1978 যে কেস এসেছিল, যার মধ্যে ডিউ প্রসেস অফ ল বলে একটা নতুন কনসেপ্টকে অ্যাড করা হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি আমেরিকান কনসেপ্ট। ঠিক আছে, ডিউ প্রসেস অফ ল অর্থাৎ যে আইনের দ্বারা আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সেই আইনটা আদৌ জাস্ট অ্যান্ড ফেয়ার বটে কি নয় সেটাকেও স্টাডি করা। ঠিক আছে, সেটা রিজনেবল বটে কিনা বা জাস্ট অ্যান্ড ফেয়ার বটে কিনা, অর্থাৎ সেটা ন্যায়যুক্ত বা যুক্তিযুক্ত বটে কিনা সেটাকেও স্টাডি করা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডিউ প্রসেস অফ ল এর কনসেপ্ট, যেটা মেনকা গান্ধী কেসের দ্বারা সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করেছিল। তাহলে এখানে অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে মুভ করি। কোশ্চেন নাম্বার 63, কোশ্চেন নাম্বার 63 কি বলেছে, উত্তর দেবে। Which of the following article has provided the right to education as a fundamental right? Right to education আগে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ছিল না। ঠিক আছে, রাইট টু এডুকেশন ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আসছে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি হয় না, রাইট টু এডুকেশনকে কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে অ্যাড করা হচ্ছে, যেখানে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের বেসিক এলিমেন্টারি এডুকেশন, যেটা উইদাউট এনি কস্ট ফ্রি অবৈতনিক হিসেবে দেওয়া, যেখানে তার জন্য ফান্ডামেন্টাল রাইটস একটা নতুন আর্টিকেলকে অ্যাড করা হয়। কোন আর্টিকেল না, আর্টিকেল 21A, অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। আর্টিকেল 21A কে এখানে অ্যাড করা হয়েছিল। ক্লিয়ার এর অবধি? তাহলে এখানে অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 64, কোশ্চেন নাম্বার 64 কি বলেছে, আন্ডার আর্টিকেল 22, আর্টিকেল 22 হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রিভেন্টিভ ডিটেনশন পিরিয়ড অফ সিম্পল সার্কামস্টেন্সে। আচ্ছা, আর্টিকেল 22 অ্যাকচুয়ালি আছে কি না, ডিটেনশন রিলেটেড কথা বলা আছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে ডিটেনশন থেকে। ডিটেনশন কি ধরনের ডিটেনশন হতে পারে, এক হচ্ছে পিউনিটিভ ডিটেনশন, একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন, আর একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। ঠিক আছে, পিউনিটিভ ডিটেনশন কাকে বলবো, কোন একটা ঘটনা ঘটিয়ে ফেলার পর তাকে যখন ডিটেইন করা হচ্ছে পুলিশের দ্বারা বা কোনো অথরিটির দ্বারা, তখন তাকে বলা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। অ্যান্ড প্রিভেন্টিভ ডিটেনশন কখন বলা হচ্ছে না, কোনো ঘটনা সে ঘটাতে পারে এই ধরনের আশঙ্কা আছে, তার আগে ঘটনা ঘটিয়ে ফেলার আগেই তাকে ডিটেইন করে রাখা, হাউস অ্যারেস্ট করে রাখা, এই ধরনের গল্পগুলো প্রিভেন্টিভ ডিটেনশন আন্ডারে পড়ছে। ঠিক আছে, তাহলে কি এখানে উত্তর দিয়েছে বলো,
এখানে জানতে চেয়েছে আন্ডার আর্টিকেল 22 হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রিভেন্টিভ ডিটেনশন পিরিয়ড, ম্যাক্সিমাম কতদিনের জন্য তাকে প্রিভেন্টিভ ডিটেনশনের আওতায় আটকে রাখা যেতে পারে। উত্তর দাও, এখানে উত্তর কি হবে 3 মান্থস, একদম ফ্যাকচুয়াল প্রশ্ন, 3 মাস ম্যাক্সিমাম তাকে প্রিভেন্টিভ ডিটেনশনের আওতায় আটকে রাখা যেতে পারে, তারপর তাকে ছাড়তে বাধ্য। ঠিক আছে, বেশ, চলো উত্তর দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 65, কোশ্চেন নাম্বার 65 ঝটপট উত্তর দেবে। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রোহিবিটেড আন্ডার আর্টিকেল 23, আন্ডার আর্টিকেল 23 আন্ডারে কোনটা প্রোহিবিট হচ্ছে না, মানে আর্টিকেল 23 এর আওতায় কে পড়ছে না। অ্যাকচুয়ালি আর্টিকেল 23 কিসের কথা বলছে না, এক্সপ্লয়টেশন, অর্থাৎ মানুষকে কেনা বেচা করা, ঘড়ি ফেরত করা, ঠিক আছে, তারপর তোমার বেকার খাটানো, অর্থাৎ বিনা বেতনে কম মাইনে দিয়ে খাটিয়ে নেওয়া, এই সমস্ত জিনিসগুলো আর্টিকেল 23 এর আওতায় পড়ছে। দেখবো আমরা এখানে অপশন কি দিয়েছে, বলো লাস্ট থেকে দেখছি সেলিং অ্যান্ড বাইং অফ পার্সন লাইক গুডস, অর্থাৎ ব্যক্তিকে কেনা বেচা করা, অবশ্যই আর্টিকেল 23 এর আওতায় পড়ছে এটা। দেবদাসী অ্যান্ড স্লেভারি, দেবদাসী সিস্টেম একটা হিস্টোরিক্যালি অনেক আগে থেকে দেবদাসী সিস্টেম চলে আসছে, অর্থাৎ বাড়ির মহিলাকে যার বিয়ে এখনো হয়নি তাকে মন্দিরে উৎসর্গ করে দেওয়া, ঠিক আছে, মন্দিরের সেবায় অর্থাৎ ভগবানের সেবায় তাকে নিয়োজিত করে দেয়, এইভাবে এর অনেক কিছু ডিমেরিট আছে, ঠিক আছে, পুরোহিতদের সেবা শুশ্রূষা করা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো দেবদাসী অ্যান্ড স্লেভারি, এটাও ব্যাড প্র্যাকটিস দেবদাসী, এটাও কিন্তু এর আন্ডারই পড়ছে। বেগার অ্যান্ড ফোর্স লেবার, অর্থাৎ জোর করে খাটানো, কম মাইনে দিয়ে খাটানো, এই সমস্ত জিনিসগুলো আর্টিকেল 23 এর আন্ডারে পড়ছে। তাহলে অপশন এটাই একমাত্র বেঁচে রইলো, এটাই কারেক্ট অ্যান্সার হবে। তবে এবার আমি বলে দিচ্ছি, প্রোহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো দ্য এজ অফ, আচ্ছা চিলড্রেনদের জন্য সেপারেট কি আছে না আর্টিকেল আছে, যেটা কিনা আর্টিকেল 24, আর্টিকেল 24 এর উল্লেখ আছে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 23 এর আন্ডারে এ পড়ছে না, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার দ্রুপদি? চলো নেক্সট প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 66, কোশ্চেন নাম্বার 66 উত্তর দাও ঝটপট। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কেম, যেখানে নট পাবে আন্ডারলাইন করবে, ডাজ নট কেম আন্ডার আর্টিকেল 25, আর্টিকেল 25 এর আন্ডারে কোনটা এর মধ্যে অন্তর্গত হচ্ছে না। আর্টিকেল 25 রাইট টু ফ্রিডম অফ, রাইট টু ফ্রিডম অফ, রাইট টু ফ্রিডম অফ, ফ্রিডম অফ কিসের কথা বলছে, রিলিজিয়নের কথা বলছে, রিলিজিয়নে অর্থাৎ ধার্মিক স্বতন্ত্রতার অধিকার দিচ্ছে আর্টিকেল 25 এর আন্ডারে, তাই তো। তাহলে এখানে কি আছে, ফ্রিডম অফ কনসাইন্স তোমার আছে, যে কোনো তোমার মত তুমি রাখতে পারো, তোমার কনসাইন্স তোমার অন্তরাত্মা যা বলছে সেটা তুমি বিলিভ রাখতে পারো। রাইট টু প্রফেস অ্যান্ড প্র্যাকটিস, তুমি যে কোনো ধর্মমতকে কি করতে পারো, তার প্র্যাকটিস করতে পারো, সেটাকে প্রফেস করতে পারো, ক্লিয়ার। রাইট টু প্রপাগেট, তুমি যে ধর্মকে নিয়ে তোমার বিশ্বাস, সেই ধর্মকে তুমি প্রচার প্রসার করতে পারো, কিন্তু রাইট টু কনভার্সনের অধিকার তোমাকে এখানে কেউ দিচ্ছে না। রাইট টু রিলিজিয়াস কনভার্সন, অর্থাৎ অন্য ধর্মের কোনো ব্যক্তিকে আমার ধর্মে দীক্ষিত করে দেওয়া, অর্থাৎ কনভার্সন করা, ঠিক আছে, এই অধিকার তোমাকে কিন্তু প্রোভাইড করছে না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার অবধি? আশা করি সমস্ত জিনিসগুলো বোঝা যাচ্ছে এবং প্রশ্নের মান তোমরা বুঝতে পারছো, একটা প্রশ্ন থেকে একটা আইডিয়া পাবে, এবং এখান থেকে ড্যাম শিওর, ঠিক আছে, এই যে 300টা যে প্রশ্ন প্রোভাইড করা হবে, এখান থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম 80% থেকে 90% প্রশ্নের হুবহু কমন পাবে। চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। কোশ্চেন নাম্বার 67, কোশ্চেন নাম্বার 67 চটপট উত্তর দেবে। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং কামস আন্ডার দ্য মাইনরিটিস ডেফিনেশন ইন আর্টিকেল ডেফিনেশন আর্টিকেল 30। আচ্ছা আর্টিকেল 30 সরি ভুল বলছি, আর্টিকেল 30 তে কি আছে, মাইনরিটিস এই শব্দটা আসবে, ঠিক আছে। এখানে কনস্টিটিউশনে মাইনরিটিস বলতে কি ধরনের মাইনরিটিকে বোঝানো হয়েছে, কিসের ভিত্তিতে মাইনরিটি করছি না, একদম ডাইরেক্ট মাইনরিটি এখানে কিসের ভিত্তিতে হবে বলো, রিলিজিয়াস ব্যাপারে এবং লিঙ্গুইস্টিক মাইনরিটি, এই দুই ধরনের মাইনরিটির কথাই কনস্টিটিউশনে বলা আছে, রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটি। এখানে সোশ্যাল মাইনরিটি বা আর কিছু উল্লেখ নেই, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দু ধরনের মাইনরিটি, রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক, ভাষার দিক থেকে এবং ধার্মিক দিক থেকে, ধর্মের দিক থেকে মাইনরিটি দু ধরনের। ক্লিয়ার? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 68, কোশ্চেন নাম্বার 68, which of the following কি বলেছে, which of the following has the power to empower any court to issue direction, orders and writs of all kinds, ঠিক আছে। কি বলেছে, which of the following has the power, এদের এই যে অথরিটিগুলোর নাম লেখা আছে, এদের মধ্যে কার কাছে ক্ষমতা আছে কি করার, যে কোনো কোর্টকে অর্ডার দিতে পারে, আচ্ছা রিটস ইস্যু করার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা বলো,
রিটস ইস্যু করার পাওয়ার কার কাছে আছে? এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কাছে রিটস ইস্যু করার পাওয়ার আছে, অথবা হাই কোর্টের কাছে রিটস ইস্যু করার পাওয়ার আছে। সুপ্রিম কোর্ট রিটস ইস্যু করতে পারে আন্ডার আর্টিকেল 32 তে, এবং হাই কোর্টস রিটস ইস্যু করতে পারে আন্ডার আর্টিকেল 226 এর দ্বারা। এছাড়াও এই দুটো কোর্টের বাইরেও অন্য যে কোনো কোর্টকে কি করতে পারে? রিটস ইস্যু করার পারমিশন দেওয়া যেতে পারে। সেই পারমিশন কে দিতে পারে? না পার্লামেন্ট দিতে পারে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার দ্রুপদী? আচ্ছা, পরের প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 69, কোশ্চেন নাম্বার 69, ঝটপট উত্তর দেবে। কোশ্চেন নাম্বার 69, চলো। বলছে ইন দ্য কেস অফ ফান্ডামেন্টাল রাইটস jurisdiction, ফান্ডামেন্টাল রাইটস এর যে জুরিসডিকশন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং দ্য সুপ্রিম কোর্টস জুরিসডিকশন। সুপ্রিম কোর্টের, অর্থাৎ এই রিটস থেকে এটাও প্রশ্ন, ঠিক আছে, এটাও রিটস থেকেই যে প্রশ্ন, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস ব্যাহত হলে যে সুপ্রিম কোর্টের কাছে যে অধিকার আছে, সেই অধিকার কি ধরনের অধিকার এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, সমস্তটাই সুপ্রিম কোর্ট থেকে কি ধরনের অধিকার? না, কোথাও বলেছে অরিজিনাল অ্যান্ড এক্সক্লুসিভ, কোথাও বলেছে অরিজিনাল কিন্তু এক্সক্লুসিভ নয়, কোথাও বলেছে অরিজিনালও নয় কিন্তু এক্সক্লুসিভ, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, দুটো জিনিসের মানে আগে বুঝতে হবে। অরিজিনাল জুরিসডিকশন তখন বলবো, অরিজিনাল জুরিসডিকশন তখনই বলবো যদি অন্য কোনো কোর্টে আগে না আগে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট, অর্থাৎ ডাইরেক্ট সুপ্রিম কোর্টের কাছে যদি যাওয়ার ক্ষমতা থাকে, তাহলে সেটা হবে অরিজিনাল জুরিসডিকশন। আচ্ছা বলো, ফান্ডামেন্টাল রাইটস কি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে? অবভিয়াসলি যেতে পারে, কারণ আর্টিকেল 32 তোমাকে সেই পাওয়ার দিচ্ছে, তাহলে অরিজিনাল তো হবেই। নেক্সট আসছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ বলে না, এক্সক্লুসিভ একদম আমাদের চ্যানেলেই দেখানো হচ্ছে, আমাদের চ্যানেলই হচ্ছে এক্সক্লুসিভ, মানে কেবলমাত্র আমাদের চ্যানেলেই হচ্ছে। ঠিক আছে, তো এক্সক্লুসিভ কথার মানে হচ্ছে ওনলি, ওনলি সুপ্রিম কোর্ট, শুধুমাত্র কি সুপ্রিম কোর্টেরই হস্তক্ষেপ করার ক্ষমতা আছে? তোমরা বলবেন না, আর কার কাছে আছে? হাইকোর্টের কাছেও আছে আন্ডার আর্টিকেল 226। তাহলে অরিজিনাল তো বটে, বাট নট এক্সক্লুসিভ। কোথায় পাওয়া আছে? অরিজিনাল বাট নট এক্সক্লুসিভ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি তে আছে। তাহলে এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। চল, কোশ্চেন নাম্বার 70, কোশ্চেন নাম্বার 70, চলো কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং রিটস, রিটস থেকে প্রশ্ন দিয়েছে, রিটস ইজ দ্য বুলওয়ার্ক, বুলওয়ার্ক দ্যাট মিনস ডিফেন্সিভ ওয়াল অফ দ্য ইন্ডিভিজুয়াল লিবার্টি এগেনস্ট আরবিটারি ডিটেনশন। তোমাকে যদি আরবিটারি ভাবে কেউ যদি ডিটেন করে রাখে কোনো অথরিটি, তাহলে কোন রিট তোমাকে ইস্যু হতে পারে? ঠিক আছে, রিট নিয়ে সেপারেট ক্লাস আছে। চলো, রিট নিয়ে এখানে প্রত্যেকটা রিটকে নিয়ে আমি ইন ডিটেলস ডিসক্রাইব করবো না, ডাইরেক্ট উত্তরে যাব। আরবিটারি ডিটেনশনের এগেনস্টে হেভিয়াস কর্পাস লাগানো হতে পারে। আরবিটারি ডিটেনশনের এগেনস্টে হেভিয়াস কর্পাস, দ্যাট মিনস টু হ্যাভ দ্য বডি অফ। হেভিয়াস কর্পাসের মিনিং হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ। দ্যাট মিনস যে ব্যক্তিকে আরবিটারি ভাবে ডিটেনশন করা হয়েছে তাকে কোর্টের কাছে নিয়ে এসো, সেই বডিকে হাজির করো। ঠিক আছে, বেশ। ম্যান্ডামাস দ্যাট মিনস উই কমান্ড, ম্যান্ডামাসের ফুল অর্থ হচ্ছে উই কমান্ড। ঠিক আছে, নেক্সট প্রোহিবিশন মানে হচ্ছে টু ফরবিড, টু ফরবিড। অ্যান্ড সার্চুরি দ্যাট মিনস টু বি সার্টিফাইড, টু বি সার্টিফাইড। ঠিক আছে, এই দুটো জিনিস প্রোহিবিশন অ্যান্ড সার্চুরি। ঠিক আছে, এখানে কে লাগাতে পারে? না হায়ার কোর্ট টু লোয়ার কোর্টকে, হায়ার কোর্ট লোয়ার কোর্টকে নির্দেশ দেয়, অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টের এগেনস্টে বা হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের এগেনস্টে, কিন্তু এই দুটো লাগে। ক্লিয়ার অবধি? আচ্ছা চলো, আর এই সমস্ত রিটস এর গল্প কোথায় আছে? না আর্টিকেল 32 তে এই রিটস এর গল্প বলা আছে। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন, আর্টিকেল 71, আর্টিকেল 71 কি বলেছে? উত্তর দাও। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস রেস্ট্রিক্ট, বাধা দিচ্ছে, দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য মেম্বার্স অফ আর্মড ফোর্সেস। আমরা জানি যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস আছে, সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রত্যেকটাই অ্যাবসলিউট নয়। ঠিক আছে, এর ওপর কিছু না কিছু রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করা হতে পারে, বিশেষ বিশেষ কিছু গ্রাউন্ডে, বিশেষ বিশেষ চাকরি ক্ষেত্রে যারা যুক্ত আছে তাদের জন্য কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস এনজয় করা থেকে বাধা দেওয়া যেতে পারে। সেই জন্যই ফান্ডামেন্টাল রাইটসকে আমরা অ্যাবসলিউট বলি না, আমরা বলি কোয়ালিফাইড ইন নেচার। ঠিক আছে, তো যারা আর্মড ফোর্সে আছে তাদের ক্ষেত্রে কোন ফান্ডামেন্টাল রাইটসকে রেস্ট্রিক্ট করা, কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশনে আছে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড স্পিচ এক্সপ্রেশন। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিছু কিছু তাদের ইয়ে করাতে আছে, ঠিক আছে, রেস্ট্রিক্ট করা আছে। তো যাই হোক, এখানে কোন আর্টিকেলের দ্বারা করা আছে এটাই এখানে জানতে চেয়েছে। উত্তর দাও, আর্মড ফোর্সের ক্ষেত্রে কি হবে? আর্টিকেল 33, আর্টিকেল 33 দ্বারা কিছু ফান্ডামেন্টাল রাইটস এখানে কি করা আছে? না অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার
কোশ্চেন নাম্বার 72 উত্তর দাও কোশ্চেন নাম্বার 72 নেক্সট কি বলেছে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডাজ নট এখানে নট বলেছেন ডাজ নট ফল উইদিন দ্য পিওর ভিউ অফ আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে এদের মধ্যে কোনটা পড়ছে না আর্টিকেল 21 কিসের কথা বলছে না আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি পার্সোনাল লিবার্টির কথা বলছে তাই তো বেশ এদের মধ্যে অর্থাৎ বেঁচে থাকার অধিকার এবং পার্সোনাল লিবার্টি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেলে তো আর বেঁচে থাকার কোনো অধিকার থাকছে না ক্যাপিটাল পানিশমেন্ট দ্যাট মিনস ঘৃণ্যতম কোনো অপরাধ যেটা সেকশন 194 অফ দ্য আইপিসির আন্ডারে চলে আসছে এখানে তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাকি দেখে নাও বাকি অপশনগুলো সমস্তটাই যাচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্লিয়ার চলো কোশ্চেন নাম্বার 73 কোশ্চেন নাম্বার 73 বলে ফেলো ঝটপট পড়ো which of the following fundamental rights এটাও fundamental rights থেকে প্রশ্ন which of the following fundamental rights under the constitution is guaranteed only to the citizen of India and not to the foreigners only to the citizen যখনই কথাটা পাবো আমি জানি কোন কোন ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 15 16 19 29 and 30 বাকি এইটা পেয়ে গেলে বাকি উত্তর আমি পেয়ে যাব ক্লিয়ার প্রথমেই উত্তর হয়ে গেছে ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল 14 এ আছে আর্টিকেল 14 এ আছে তাহলে এটা সবার জন্যই ফান্ডামেন্টাল রাইটস আচ্ছা অনলি বলেছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন 19 এটাই শুধুমাত্র অনলি বলেছে না তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে শুধুমাত্র যারা সিটিজেন তারাই এনজয় করতে পারবে আর্টিকেল 19 এখানে মিলছে বাকি রাইট টু প্রোটেকশন লাইফ অ্যান্ড লিবার্টি এটা 21 এ ছিল ঠিক আছে আর ফ্রি প্র্যাকটিস অফ রিলিজিয়ন এটাও তোমার ফ্রি প্র্যাকটিস অফ রিলিজিয়ন কোথায় যাচ্ছে আর্টিকেল 25 এর আন্ডারে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে উত্তর কি হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অত ভাবনার কিছু নেই 25 এ বি ইজ দ্য 73 অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন নাম্বার 74 কোশ্চেন নাম্বার 74 দেখো রিডস থেকে প্রশ্ন দিয়েছে এদের মিনিং গুলো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে which of the following is not correctly match কোনটা সঠিক মিল খাচ্ছে না আমি আগের একটা প্রশ্নই সমস্ত রিডস গুলোরই মিনিং কে আমি লিখে দিয়েছিলাম ওখানে যতগুলো অপশনে ছিল তাহলে হেভিয়াস কর্পাস টু হ্যাভ দ্য বডি অফ কারেক্টলি ম্যাচ ম্যান্ডামাস দ্যাট মিন্স উই কমান্ড কারেক্টলি ম্যাচ প্রোহিবিশন কিন্তু টু বি সার্টিফাইড নয় এটা হচ্ছে সার্চিওরি তাহলে এটাই ম্যাচ খাচ্ছে না অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কো ওয়ারেন্টো দ্যাট মিন্স বাই হোয়াট অথরিটি বা বাই হুইচ অথরিটি তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন নাম্বার 75 কোশ্চেন নাম্বার 75 ক্লিয়ার আচ্ছা which of the following is not এখানে বলেছে is not part of the article 20 in the constitution of India article 20 এর কোনটা পার্ট নয় article 20 এর পার্ট নয় মনে হচ্ছে এই টাইপের প্রশ্ন রিপিট হয়েছে ঠিক আছে আশা করি তোমরা উত্তর অলরেডি দিয়ে ফেলেছো ডাবল জিওপার্ডি এর আন্ডারে পড়েছিল এক্সপোজ ফ্যাক্টর ল পড়েছিল আর প্রোহিবিশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন ল পড়েছিল প্রোহিবিশন এগেইনস্ট টর্চার এই টাইপের কোনো কিছু কনসেপ্ট আর্টিকেল 20 এর মধ্যে নেই অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার আশা করি ক্লাস তোমাদের ভালো লাগছে তোমরা বুঝতে পারছো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে যারা আগে পরীক্ষা দিয়েছো পরীক্ষায় অ্যাফেয়ার হয়েছো তারা তো আরো খুব ভালোভাবে রিলেট করতে পারবে বাকি যদি তোমাদের মনে হয় যে ক্লাসটা উপকারে লাগছে বা কিছু লাগছে তাহলে অবশ্যই শেয়ার করবে বাকি আমরা ঝটপট বাকি প্রশ্নগুলো আমরা কভার করে ফেলি চলো পরের প্রশ্নের উত্তর দাও কোশ্চেন নাম্বার 76 কোশ্চেন নাম্বার 76 বলেছে আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং ইজ নট বলেছে এটাকে হাইলাইট করতে হবে নট এ ফান্ডামেন্টাল ডিউটিজ আচ্ছা মৌলিক অধিকার মৌলিক কর্তব্য থেকে প্রশ্ন দিয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ আমরা কোথা থেকে নিয়েছি না ইউএসএসআর থেকে নিয়েছি এবং কোন কমিটির সুপারিশে না শরণ সিং কমিটির সুপারিশে আমরা এখানে এটাকে অ্যাড করা হয়েছিল এবং কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হয়েছিল না 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা অ্যাড হয় 1976 এ ক্লিয়ার আদর অবধি কারো কোনো অসুবিধা এবং ফান্ডামেন্টাল ডিউটিজ শুরুতে কটা ছিল না এই শরণ সিং কমিটির সুপারিশে ছিল 8টা ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড করা সুপারিশ ছিল কিন্তু এই 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 10টা ফান্ডামেন্টাল ডিউটিজকে অ্যাড করা হয়েছিল বাট প্রেজেন্ট ডেতে আছে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস এটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট এবং এই যে পরবর্তী একটা ফান্ডামেন্টাল ডিউটিস এই 11তম ফান্ডামেন্টাল ডিউটিস এখানে অ্যাড হয়েছে সেই 11তম ফান্ডামেন্টাল ডিউটিস কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা না 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অ্যাড হয়েছিল
ক্লিয়ার অব্দি এতগুলো পয়েন্ট? চলো এখানে কি বলেছে, কোনটা ফান্ডামেন্টাল ডিউটিস এখানে নয়, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে কি কি ছিল না, আমাদের যে পাবলিক যে প্রপার্টি আছে সেগুলোকে সেফগার্ড করতে হবে, আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট, দেশকে সম্মান করা, ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করা, ঠিক আছে, মনুমেন্ট যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে, হেরিটেজগুলোকে আমাদের রক্ষা করা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো ছিল। সায়েন্টিফিক টেম্পারকে, অর্থাৎ বিজ্ঞান মনস্ক, অন্ধকার এই কুসংস্কার মনস্ক না হওয়া, বিজ্ঞান মনস্ক হওয়া, ঠিক আছে, এই সমস্ত। তাহলে অপশন এ, টু ভোট দ্য সেন্ট্রাল ইলেকশন, এটা কিন্তু কোনো জায়গাতেই ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ছে না। তাহলে হেয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না বলেছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার অবধি? আচ্ছা, পরের প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 77। কোশ্চেন নাম্বার 77 কি বলেছে? আন্ডার দ্য কনস্টিটিউশন হু ইজ দ্য গার্জিয়ান, হু ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস? মৌলিক অধিকারকে কে সেফগার্ড করছে? মৌলিক অধিকারের গার্জিয়ান কে? গার্ডিয়ান কে? না, গার্ডিয়ান হবে সুপ্রিম কোর্ট, তাই না? তোমার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস যদি কোনো কারণে হনন হয়, কেউ যদি কেড়ে নেয়, তাহলে এর বিধান কে দিচ্ছে, বিচার কে করছে? না, তুমি কার কাছে দ্বারস্থ হচ্ছে? সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হচ্ছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটস গার্জিয়ান কে হচ্ছে? না, সুপ্রিম কোর্ট। অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। সি ইজ আ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার অবধি? আচ্ছা, এখান থেকে ক্যাবিনেট দেখলাম বলে একটা প্রশ্ন আমার মনে পড়লো। বলো তো কোন আর্টিকেলে, সংবিধানের কোন আর্টিকেলে ক্যাবিনেট শব্দের উল্লেখ আছে? কনস্টিটিউশনে একটাই আর্টিকেল আছে যেখানে ক্যাবিনেট শব্দের উল্লেখ আছে। তোমরা উত্তর দেবে না, আমি বলে দেবো। সংবিধানের কোন আর্টিকেলে ক্যাবিনেট শব্দের উল্লেখ আছে? ভাববে, উত্তর দাও কমেন্ট সেকশনে, এটা অবশ্যই উত্তর দেওয়া আছে, ঠিক আছে? বাকি না হলে পরের ক্লাসে আমি এটাকে বলে দেবো। উত্তর দেবে? চলো, আর্টিকেল 352, আর্টিকেল 352 তে ক্যাবিনেট শব্দের উল্লেখ আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা হয়ে গেছে প্রশ্নটা। কোশ্চেন নাম্বার 78। কোশ্চেন নাম্বার 78 কি বলেছে? ইন ইন্ডিয়া হু ইজ কম্পিটেন্ট টু অ্যামেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন? ফান্ডামেন্টাল রাইটসকে পরিবর্তন করা বা অ্যামেন্ড করার অধিকার কার কাছে আছে? অ্যামেন্ড করার অধিকার অবভিয়াসলি পার্লামেন্টের কাছে থাকবে। অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পার্লামেন্ট চাইলে কি করে দিতে পারে? ফান্ডামেন্টাল রাইটসকে পরিবর্তন করে দিতে পারে, চেঞ্জ করতে পারে, অ্যামেন্ড করতে পারে। কিন্তু কাকে চেঞ্জ করতে পারবে না? দ্য বেসিক স্ট্রাকচার, দ্য বেসিক স্ট্রাকচার অর বেসিক ফিচারকে চেঞ্জ করতে পারবে না। এটা কবে এসেছিল বেসিক স্ট্রাকচার বা বেসিক ফিচারের কনসেপ্ট? না 1973, 1973 কোন কেসের দ্বারা? না কেশবানন্দ ভারতী ভার্সেস, কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরল, ঠিক আছে? এই কেসের দ্বারা এই বেসিক স্ট্রাকচারের কনসেপ্ট অ্যাড হচ্ছে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 79। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস আর ফ্রম ডিপিএসপি? আচ্ছা, ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। আয়ারল্যান্ড থেকে আমরা কি করেছি? না ডিপিএসপি কে নিয়েছি। ডিপিএসপি কোথায় আছে? না পার্ট 4-এ আমাদের উল্লেখ আছে। পার্ট 4-এতে আমরা ডিপিএসপির উল্লেখ আমরা পাই। ক্লিয়ার? ডিপিএসপি অ্যাকচুয়ালি কাকে নির্দেশ দিচ্ছে? না স্টেটকে নির্দেশ দিচ্ছে। কিসের জন্য? স্টেট যখন ল বানাবে তখন কোন জিনিসকে মাথায় রেখে ল বানাবে সেটাই হচ্ছে ডিপিএসপিতে উল্লেখ আছে। এবং কি ল বানানোর স্ট্রাকচার কি? না ফর দ্য ওয়েলফেয়ার অফ স্টেট, ওয়েলফেয়ার অফ স্টেট, ঠিক আছে? এই নেচারকে মাথায় রেখে কি করবে? না ল বানাবে, ওয়েলফেয়ার অফ দ্য স্টেটকে মাথায় রেখে। ক্লিয়ার? এবং এই ডিপিএসপির মধ্যে 3 ধরনের প্রিন্সিপাল আমরা দেখতে পাবো। নাম্বার 1 সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, নাম্বার 2 গান্ধিয়ান প্রিন্সিপাল, নাম্বার 3 লিবারেল অর ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। এই 3 ধরনের প্রিন্সিপাল আমরা দেখতে পারি। কত থেকে কত আর্টিকেলে আছে বলো? 12 থেকে 35 তো ফান্ডামেন্টাল রাইটস হয়ে গেছে, তারপরেই স্টার্ট হচ্ছে। তাহলে আর্টিকেল 36 টু 51, আর্টিকেল 36 টু 51 এ আছে ডিপিএসপির কথা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার এত? চলো পরের প্রশ্ন মুভ করি। কোশ্চেন নাম্বার 80। কোশ্চেন নাম্বার 80। কোশ্চেন নাম্বার 80, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন? ইনস্ট্রাকশন বলে দিয়েছে, কাকে ইনস্ট্রাকশন দিচ্ছে? ইনস্ট্রাকশন টু স্টেট, স্টেটকে ইনস্ট্রাকশন দিচ্ছে কে? কনস্টিটিউশন স্টেটকে ইনস্ট্রাকশন দিয়েছে কিভাবে তুমি ল বানাবে। আগেই বলে দিয়েছি, তাহলে ডিপিএসপি এখানে উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 81। কোশ্চেন নাম্বার 81, চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য এম টু এস্টাবলিশ ডিপি? ইজ নট বলেছে, এদের মধ্যে কোনটা ডিপিএসপি কে এস্টাবলিশ করার উদ্দেশ্য নয়?
ওয়েলফেয়ার স্টেট অবভিয়াসলি আগে আমি বলে দিয়েছি ওয়েলফেয়ার স্টেট তো বটেই। ইকোনমিক ডেমোক্রেসি বটে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কনসেপ্ট কিন্তু এখানে আছে ডিপিএসপির আন্ডারে, এবং সোশ্যাল ডেমোক্রেসি এটাও আন্ডারে পড়ছে। পলিটিক্যাল ডেমোক্রেসিকে এস্টাবলিশ করার কথা কোথাও ডিপিএসপিতে বলেনি, রাদার দ্যান পলিটিক্যাল ডেমোক্রেসি আর মেনশনড ইন ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ক্লিয়ার? পলিটিক্যাল ডেমোক্রেসি এস্টাবলিশ করার কথা কে বলছে? ফান্ডামেন্টাল রাইটস বলছে। আর ইকোনমিক ডেমোক্রেসি এবং সোশ্যাল ডেমোক্রেসিকে মেনটেন করার কথা ডিপিএসপি বলছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? নট বলেছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার অবধি? চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। আর্টিকেল বলছি কোশ্চেন নাম্বার 82। কোশ্চেন নাম্বার 82, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ডাজ নট, এই নটগুলো পরীক্ষায় প্রচুর গন্ডগোল হয়েছে। প্রশ্নটা পড়ার সময় যখনই তোমরা নট পাবে আন্ডারলাইন করবে প্রথমেই, এটা ফার্স্ট কাজ। নট বেসড অন দ্য গান্ধিয়ান প্রিন্সিপাল অফ ডিপিএসপি। আগেই বললাম যে 3 ধরনের প্রিন্সিপাল উপর বেস করে ডিপিএসপি তৈরি হয়েছিল, সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, গান্ধিয়ান প্রিন্সিপাল অ্যান্ড লিবারাল অল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। ঠিক আছে, এদের মধ্যে কোনটা গান্ধিয়ান প্রিন্সিপাল আন্ডারে পড়ছে না বলছে। তাহলে আগে জানতে হবে যে কোন আর্টিকেলে কি আছে, না জানলে হবে না। এখানে আর্টিকেল 44, কিছু মনে রাখো না রাখো, আর্টিকেল 44 কিসের কথা বলছে? না ইউনিফর্ম সিভিল কোড এর কথা বলছে। ইউনিফর্ম সিভিল কোড এই নিয়ে রিসেন্ট হল্লাও চলছে, ইউনিফর্ম সিভিল কোডকে এস্টাবলিশ করা দেশ জুড়ে। ঠিক আছে, যেহেতু এটা ডিপিএসপির মধ্যে আছে সেই কারণে ইউনিফর্ম সিভিল কোড এখনো চালু হয়নি। একমাত্র অনলি ওয়ান স্টেট যেখানে ইউনিফর্ম সিভিল কোড চলে তার নাম হচ্ছে গোয়া। গোয়াতে ইউনিফর্ম সিভিল কোড চালু আছে। তাহলে ইউনিফর্ম সিভিল কোড অ্যাকচুয়ালি কোন প্রিন্সিপালের মধ্যে পড়ছে? না, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল বা লিবারাল প্রিন্সিপালের মধ্যে একটা উদার টাইপের ব্যাপার। এখানে ধার্মিক কোনো গোড়ামি থাকছে না, সব ধর্ম সমান, মোটামুটি বুঝতে পারছো। তাহলে এটা ইন্টেলেকচুয়াল বা লিবারাল প্রিন্সিপালের মধ্যে পড়ছে, তাহলে এটাই গান্ধিয়ানে পড়ছে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি অপশন যদি তোমরা নাও জানো একটা দেখে উত্তর করে দিতে পারছো। বাকিগুলো তুমি একবার দেখে নাও যে আর্টিকেল 40 গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে এইগুলো আর্টিকেলগুলো আছে। যেখানে আর্টিকেল 40 অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, এটাও পরীক্ষায় এসে থাকে। এই আর্টিকেল তোমাদের সবারই পরিচিত। ঠিক আছে, এছাড়াও বাপুজি বা গান্ধীজি আমাদের কটেজ ইন্ডাস্ট্রিকে প্রমোট করার কথা বলতো, আর্টিকেল 43-তে উল্লেখ রেখে দিয়েছে। আর্টিকেল 43-তে কোঅপারেটিভ সোসাইটি কি এস্টাবলিশ করার কথা বলা হচ্ছে, যদিও কোঅপারেটিভ সোসাইটি এস্টাবলিশমেন্ট বা কোঅপারেটিভ সোসাইটি কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেয়ে যাচ্ছে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে? 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। আশা করি তোমরা জানো। এছাড়াও 46 আর্টিকেল যেটা এসসি এসটি কে প্রমোট করার কথা বলছে, এবং আর্টিকেল 47 যেখানে কনজাম্পশন অফ ড্রিঙ্কস অ্যান্ড অ্যালকোহল ড্রিঙ্কস লাইক অ্যালকোহল অ্যান্ড ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এই সমস্তগুলোকে প্রোহিবিট করার কথা বলছে, এবং স্লটারিং অফ কাউকে গো হত্যাকে বাধা দেওয়ার কথা আর্টিকেল 48-এ বলছে। এই সমস্ত জিনিসগুলো গান্ধিয়ান প্রিন্সিপাল আন্ডারে পড়ছে। তাহলে এখানে অ্যান্সার কি হলো? অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 83। কোশ্চেন নাম্বার 83 কি বলেছে? ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড টু দ্য পোর টু মেনটেন, এদের কথা। আচ্ছা, ইকুয়াল ফ্রি লিগাল এইড টু দ্য পোর দেওয়ার কেন দরকার আছে? না, আগেই বলেছি জাস্টিস ফর অল, অর্থাৎ জাস্টিস পাওয়ার অধিকার, কোর্টের রায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে। কিন্তু গরিব মানুষজন যাদের কাছে পয়সা নেই উকিল করার, ঠিক আছে, উকিল ভাড়া করার, তারা কোথেকে পাবে? তো তাদের জন্য আলাদা ব্যবস্থা দেওয়া আছে, তাদের জন্য সরকারি উকিল প্রোভাইড করা হয়। তো এখানে এই কথাই বলা হচ্ছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড দেওয়া পোরদেরকে, গরিবদেরকে। এটা কোন আর্টিকেলে মেনশনড আছে? না, অ্যাকচুয়ালি এটা ডিপিএসপিতে উল্লেখ আছে, ডিপিএসপিতে এর মেনশন আছে। ঠিক আছে, তো অ্যান্সার কি হয়ে যাবে? না 39A, আর্টিকেল 39A তে মেনশন আছে যে তোমার গরিব যারা তাদেরকে ইকুয়াল জাস্টিস পাওয়ার অধিকার আছে 39A। তোমরা কমেন্ট সেকশনে এটা উত্তর দেবে। আর্টিকেল 39A যখনই দেখতে পাচ্ছ নিশ্চয়ই বুঝতে পারছি এটা কোনো না কোনো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অ্যাড হয়েছে। ঠিক আছে, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা অ্যাড হয়েছে, এটা কমেন্ট সেকশনে আমার উত্তর চাই। তোমরা কমেন্ট খুব কম করছো, ঠিক আছে, কমেন্ট না করলে তোমাদের সাথে আমাদের ইন্টারাকশন হবে না। ক্লিয়ার? তোমাদের কোনো সমস্যা, তোমাদের কোনো ভিউ পয়েন্ট থাকলে সেটা অবশ্যই শেয়ার করবে, সেটা কমেন্ট সেকশনে জানাবে। ঝটপট এটা উত্তর দেবে, আর্টিকেল 39A কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ডিপিএসপিতে অ্যাড করা হয়েছিল। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 84। কোশ্চেন নাম্বার 84 কি বলেছে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু দ্য ইন্ডিয়ান ফরেন পলিসি? এটাও ডিপিএসপি। ইন্ডিয়ান ফরেন পলিসি, ফরেন পলিসি দ্যাট মিনস ইন্টারন্যাশনাল পিস, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির কথা বলছে আর্টিকেল 51। আর্টিকেল 51-এ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি আছে, এটাই
ফরেন পলিসির সাথে ডিল করছে। ক্লিয়ার? তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এদের অবধি? চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। কোশ্চেন নাম্বার 85। কোশ্চেন নাম্বার 85। চলো উত্তর দাও। কি বলেছে? দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মে বি ক্লাসিফাইড ইন্টু হুইচ অফ দ্য কাউন্সিলস following the parts for the sake of convenient study ঠিক আছে। আচ্ছা কোন তিনটে পার্টেতে? আচ্ছা বলেছে, প্রশ্নটা একটু মানে ভাষাটা একটু জটিল ছিল। বলেছে ডিপিএসপি কে কটা পার্টে ভাগ করা যায়। একদম সোজা কথা, ডিপিএসপি কে পড়ার সুবিধার জন্য কটা পার্টে ভাগ করা যায়। আগেই বলেছি সোশ্যালিস্টিক একটা ভাগ, লিবারাল এবং ইন্টেলেকচুয়ালিস্টিক এটাও একটা ভাগ, গান্ধিয়ানও একটা ভাগ। তাহলে অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একদম সোজা প্রশ্ন ছিল, ভাষাটা একটু জটিল ছিল। চলো 86, কোশ্চেন নাম্বার 86। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ? এদের মধ্যে কোনটা নট বলেছে, কারেক্টলি ম্যাচ খাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা আর্টিকেল 39A আগেই বলে দিয়েছি ইকুয়াল জাস্টিস ফর ফ্রি লিগ্যাল এইড দেওয়া। আর্টিকেল 39A যেখান থেকে আমি প্রশ্ন তোমাদের করলাম যে আর্টিকেল 39A কোন অ্যামেন্ডমেন্ট, কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অ্যাড হয়েছিল। ক্লিয়ার? আর্টিকেল 40 গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ছে, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতের কথা বলছে। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোডের কথা বলছে। এত তো ম্যাচ বডি, তাহলে পড়ে রইল অপশন ডি, এটাই কারেক্ট অ্যান্সার হবে। সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, অর্থাৎ এক্সিকিউটিভ থেকে ন্যায় বিচারকে, জুডিশিয়ারিকে সেপারেট করার প্রভিশন কোন আর্টিকেলে আছেন? আর্টিকেল 50-তে উল্লেখ আছে। আর্টিকেল 50-এ কিসের কথা বলছে না? সেপারেশন অফ পাওয়ার্স ফ্রম সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভের কথা বলছে আর্টিকেল 50, এবং আর্টিকেল 51 আগেই বলেছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির কথা বলছে। চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। তাহলে এখানে উত্তর কি হয়ে গেল? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাকে একটু স্পিডে বলতেই হচ্ছে, ঠিক আছে? বাকি তোমাদের কাছে অপশন আছে স্পিডকে বাড়িয়ে কমিয়ে দেখার, ঠিক আছে? যেহেতু কম সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্নকে এমসিকিউ ফরম্যাটে আমরা সলভ করছি, তাহলে মোটামুটি একটা তোমাদের বেসিক আইডিয়া আছে, এটা ধরে নিয়েই আমরা এগোচ্ছি। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন আমরা মুভ করছি। কোশ্চেন নাম্বার 87। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ডাজ নট হ্যাভ ফান্ডামেন্টাল ডিউটিস? আমরা দেখেছি ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য এটা অনেক কান্ট্রির কনস্টিটিউশনেই ছিল না। সেই হিসাবে ইন্ডিয়াও ফান্ডামেন্টাল ডিউটিস ও মৌলিক কর্তব্যকে কনস্টিটিউশনের শুরুতে অ্যাডপ্ট করেনি, পরবর্তীকালে 1976-এ ফান্ডামেন্টাল ডিউটিসকে কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়। এর রিলেটেড কথা আমি আগেই বলে দিয়েছি। তা বলেছে এই নিম্নলিখিত কোন দেশে কনস্টিটিউশন এটা ছিল না? ওয়েমার কনস্টিটিউশন বা জার্মানির যে কনস্টিটিউশন সেখানেও কিন্তু মৌলিক কর্তব্যের কোনো ট্রেস নেই। জার্মান কনস্টিটিউশনটাকে কি বলা হয়? ওয়েমার কনস্টিটিউশনও বলা হয়। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 88। কোশ্চেন নাম্বার 88 উত্তর দেবে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার সাজেস্টেড বাই দ্য সরণ সিং কমিটি। আগেই বললাম সরণ সিং কমিটি কতগুলোকে সাজেস্ট করেছিল? 8টা ফান্ডামেন্টাল ডিউটিসকে সাজেস্ট করেছিল। কতগুলো? 8টা ফান্ডামেন্টাল ডিউটিসকে, যেখানে লাগানো হয়েছিল কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস ছিল? 10টা ফান্ডামেন্টাল ডিউটিস এখানে হয়েছিল, কিন্তু এর রেকমেন্ডেশন ছিল 8টা ফান্ডামেন্টাল। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার আছে। চলো কোশ্চেন নাম্বার 89। কোশ্চেন নাম্বার 89 দেখো মনে হচ্ছে বলে দিয়েছি হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর অ্যাডেড বাই দ্য 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলার কিছু নেই, আগে আমি দুবার ডিসকাস করে দিয়েছি। চলো কোশ্চেন নাম্বার 90। The fundamental duties are confined to, fundamental duties are confined, কাদের জন্য ফান্ডামেন্টাল ডিউটিস? আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস কাদের জন্য ছিল? কিছু ফান্ডামেন্টাল রাইটস অনলি সিটিজেনদের জন্য ছিল, আর কিছু ফান্ডামেন্টাল রাইটস সিটিজেন প্লাস এলিয়েন এদের দুজনের জন্যই ছিল। কিন্তু মৌলিক কর্তব্যের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সিটিজেনদের জন্যই ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্ট, ঠিক আছে? অনলি সিটিজেন। ক্লিয়ার? অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট আজকে শেষ 10টা প্রশ্নে আমরা পৌঁছে গেছি। শেষ 10টা প্রশ্ন করব এবং তারপরেই আজকের ক্লাসের সমাপ্তি হবে। চলো যারা এখনো আমার সাথে আছো ধৈর্য ধরে শুনছো, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 91। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, আবার নট বলেছে, নট পার্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিস আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন? এদের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটিস নয় এটা জানতে চেয়েছে। কোনটা ফান্ডামেন্টাল ডিউটিস নয়? পাবলিক প্রপার্টিকে সেফগার্ড করা অবশ্যই বটে। বাকি টু ডিফেন্ড কান্ট্রিজ, যখন কান্ট্রির প্রয়োজন
যখন ন্যাশনাল সার্ভিস যখন চাইবে, সরকার যদি চায় কোনোদিন সেনায় যদি ঘাটতি পড়ে সার্ভিস দাও, এটাও ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যেই পড়ছে। এছাড়া আমাদের যে কালচারাল যে সাইটগুলো আছে, হেরিটেজ, সেগুলোকে রক্ষা করাও বটে। টু হেল্প অর্গানাইজিং ভিলেজ পঞ্চায়েত, এটা কিন্তু এর আন্ডারে পড়ছে না। ভিলেজ পঞ্চায়েত অর্গানাইজকে হেল্প করার কথা কোথাও ফান্ডামেন্টাল ডিউটিসে বলা নেই, তাহলে অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 92। কোশ্চেন নাম্বার 92 তোমাদের স্ক্রিনে ঝটপট উত্তর দেবে। বলেছে কনস্টিটিউশন, কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা দ্য 9th শিডিউল was added to protect land reform law from judicial review? তোমরা মোটামুটি আইডিয়া আছে নিশ্চয়ই। প্রথম কথা বলি, এই যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর আমরা কোত্থেকে নিয়েছি, সাউথ আফ্রিকা থেকে আমরা এই অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরকে নিয়েছি, এবং অ্যামেন্ডমেন্ট আছে কত আর্টিকেলে, আর্টিকেল 368-এ আমরা অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরকে দেখতে পাই। ঠিক আছে, বেশ। তো আমাদের যে রাইট টু ল্যান্ড, অ্যাকচুয়ালি রাইট টু ল্যান্ড আগে কিসের মধ্যে ছিল? রাইট টু ল্যান্ড আগে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ছিল। পরবর্তীকালে জমি অধিগ্রহণ করার সরকারের প্রয়োজন হয়ে পড়েছিল, এবং রাইট টু ল্যান্ডকে ফান্ডামেন্টাল রাইটস থেকে সরিয়ে নিয়ে গিয়ে 9th শিডিউলে ঢোকানো হয়েছিল। ঠিক আছে, 9th শিডিউলে ঢোকানো হয়েছিল। তো এই 9th শিডিউলের কনসেপ্ট কবে আসছে না, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 প্রথম সংবিধান সংশোধন নিয়ে আসা হয়, যার দ্বারা 9th শিডিউল নামে একটা নতুন শিডিউল তৈরি করা হয়, এবং এটা বলা হয় যে এই শিডিউলের আন্ডারে যে সমস্ত বিষয়গুলো থাকবে, যে সাবজেক্টগুলো থাকবে, সেই সাবজেক্টের ওপর জুডিশিয়াল রিভিউ হবে না। জুডিশিয়াল রিভিউ হবে না, ইমিউন ফ্রম জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে, সেই জন্য ল্যান্ডকে এই 9th শিডিউলে ঢুকিয়ে দেওয়া হয়, ফলে আর ফান্ডামেন্টাল রাইটস এটা থাকছে না, এবং ল্যান্ডকে অ্যাকোয়ার সরকার করতে পারে। ক্লিয়ার? বাট আজকের দিনে দাঁড়িয়ে 9th শিডিউল কি ইমিউন ফ্রম জুডিশিয়াল রিভিউ? 9th শিডিউলের পর আজকের দিনে দাঁড়িয়ে জুডিশিয়াল রিভিউ লাগে কি লাগে না? ওটা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে কি পারে না? অ্যান্সার হবে ইয়েস, ইট ডাজন্ট ইমিউন ফ্রম জুডিশিয়াল রিভিউ। এটা আজকের দিনে আর জুডিশিয়াল রিভিউর আওতার বাইরে নয়। এর ওপরেও যে কোনো বিষয় সরকার যদি 9th শিডিউলে রাখে, তার উপর কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 93। কোশ্চেন নাম্বার 93 উত্তর দেবে। Which constitutional act made elementary education fundamental rights? এলিমেন্টারি এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইটস করা হচ্ছে। আমি আগে একটা প্রশ্নে এর রেফারেন্স এসেছিল, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002 কি করছে না, আর্টিকেল 21A কে অ্যাড করা হচ্ছে। আর্টিকেল 21A, যেখানে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের এলিমেন্টারি এডুকেশনকে সরকার দিতে বাধ্য। এটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে, অর্থাৎ বাচ্চার এটা ফান্ডামেন্টাল রাইটস, সে সরকারের কাছ থেকে এডুকেশন পাবে। ক্লিয়ার এত অবধি? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 94। কোশ্চেন নাম্বার 94 ঝটপট উত্তর দেবে। কোশ্চেন নাম্বার, এটাও অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন দিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস রিলেটেড টু জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স? এটা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা হয়েছিল? সবাই জানো এগুলো রিসেন্ট সরি লাস্ট 4টে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেগুলো তোমাকে মনে রাখতেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 100, 101, 102, 103 এবং 104 যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি ঘটনা হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কি পরিবর্তন এসেছিল সংবিধানে, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকবে। ঠিক আছে, আসে এবং আসবে। ঠিক আছে, তাহলে এখানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তোমার 101 যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2016-তে এসেছিল, 101st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দেখো পাশে আমি চার্ট বানিয়ে দিয়েছি। 100 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি করা হয়েছিল না, বাউন্ডারি এগ্রিমেন্টকে সেটেল করা হয়েছিল বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। বাকি 101-এ জিএসটি, 102-এ কি করা হচ্ছে না, এনসিবিসি অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হচ্ছে। এনসিবিসি কে কনস্টিটিউশনাল স্ট্যাটাস। 103 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি হচ্ছে, 10% রিজার্ভেশন দেওয়া হয়েছিল ইকোনমিক উইকার সেকশনের জন্য। ঠিক আছে, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের এটা থাকে। ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য যে রিজার্ভেশনের ব্যবস্থা 10% সেটা কিন্তু থাকে এখন। 104 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2020 সালে এসেছিল, যেখানে অ্যাংলো ইন্ডিয়ান যে দুজন ব্যক্তি থাকতো, মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান ব্যক্তি, 2 অ্যাংলো ইন্ডিয়ানস, কোথায় না, লোকসভায় যে অ্যাংলো ইন্ডিয়ানদের থাকার যে সিস্টেম ছিল সেটাকে রিফিল করা হয়েছে, সেটাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো তাহলে এখানে অ্যান্সার কি যাচ্ছে, অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 95 দেখবো। কোশ্চেন নাম্বার 95,
কি বলেছে আর্টিকেল 368, কি বললাম আর্টিকেল 368 এ কি আছে অ্যামেন্ডিং প্রসিডিউরে উল্লেখ আছে, সেটা কোন পার্টেতে সংবিধানের কোন পার্টে অ্যামেন্ডিং প্রসিডিউরে উল্লেখ এখানে দেখতে পাচ্ছি। উত্তর দাও। পার্ট 20, জানা থাকলে উত্তর দিতে পারবে, না থাকলে উত্তর দিতে পারবে না। ক্লিয়ার? তাহলে পার্ট 20 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি আছে অ্যামেন্ডিং প্রসিডিউর উল্লেখ আছে। বাকি অ্যামেন্ডিং প্রসিডিউর কোথেকে নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে আমি সমস্তটা বলে দিয়েছি, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে বলার আর কিছু নেই। চলো কোশ্চেন নাম্বার 96, কোশ্চেন নাম্বার 96 উত্তর দেবে। বলছে অ্যান অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ক্যান বি ইনিশিয়েটেড অনলি ইন অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর কোন হাউস থেকে ইনিশিয়েট হতে পারে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তোমরা জানো অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর লোকসভা থেকেও ইনিশিয়েট হতে পারে, রাজ্যসভা থেকেও ইনিশিয়েট হতে পারে। নর্মালি কোনো একটা বিলকে পাস করতে গেলে কি লাগে না দুটো হাউসেরই পাস হতে লাগে, সেটা যে হাউস থেকে ইনিশিয়েট হোক না কেন, লোকসভাতেও পাস হতে হবে, রাজ্যসভাতেও পাস হতে হবে। লোকসভা থেকেও ইনিশিয়েট হতে পারে, রাজ্যসভা থেকেও ইনিশিয়েট হতে পারে, তারপর আলটিমেট প্রেসিডেন্টের সাইন লাগবে, অ্যাসেন্ট লাগবে। ক্লিয়ার? তাহলে এখানে কি হয়ে যাবে অ্যান্সার না আইদার লোকসভা অর রাজ্যসভা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে স্টেট লেজিসলেচারের কোনো ভূমিকা নেই অ্যামেন্ডমেন্টে, তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি কিছু বিল আছে যেমন মানি বিলের ক্ষেত্রে তোমার শুধুমাত্র লোকসভা থেকে ইনিশিয়েট হতে পারে মানি বিল। ঠিক আছে, বেশ। চলো নেক্সট 97, কোশ্চেন নাম্বার 97 কি বলেছে when was the third tier added to the Indian federal system? ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমে থার্ড টায়ার কেন বলছি আমরা থার্ড টায়ার, দ্যাট মিনস পঞ্চায়েত সিস্টেম। পঞ্চায়েত সিস্টেমকে কোন কত সালে কি করা হচ্ছে ইন্ডিয়ান ফেডারেল সিস্টেমে? ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম থার্ড টায়ার কেন বলছি না সেন্ট্রাল গভর্নমেন্ট, তার নিচে আছে স্টেট গভর্নমেন্ট আর তার নিচে হচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি। এটা এই যে ত্রিস্তরীয় যে ব্যবস্থা এইটা কবে আসছে না উত্তর দাও ঝটপট। 1992, ঠিক আছে 1992। কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট না 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অ্যাড হয়েছিল, এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি এসেছিল না মিউনিসিপ্যালিটিকে অ্যাড করা হয়েছিল, মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, বেশ। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 98, কোশ্চেন নাম্বার 98 কি বলেছে? বলেছে by which constitutional amendment act the number of central ministers has been limited to the 50% of the total number of the members of the Lok Sabha? লোকসভার যে টোটাল নাম্বার অফ মেম্বার্স তার 15% বেশি মন্ত্রী পদ থাকতে পারে না। মন্ত্রী পদের যে স্ট্রেংথ, যে সেন্ট্রাল মিনিস্টারের যে স্ট্রেংথ, চাইলেই যত খুশি কে আমি মন্ত্রী বানিয়ে দিতে পারি না, তার একটা লিমিটেশন আছে 50%। এই লিমিটেশন আগে কিন্তু ছিল না, কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই লিমিটেশনকে আরোপ করা হয়েছিল। এই লিমিটেশন যদি না থাকতো তাহলে তো যত খুশি মন্ত্রী সে বাড়িয়েই যাবে, তাই না? তো 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই মন্ত্রী পদের ক্ষেত্রে এই 50%-এর যে লিমিটেশন সেটাকে আরোপ করা হয়েছিল। অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার, অপশন এ এখানে সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি, কোশ্চেন নাম্বার 99, কোশ্চেন নাম্বার 99 কি বলেছে? বলেছে এই ইউনিটারি গভর্নমেন্ট ইজ ওয়ান হুইচ, জানি যে ফেডারেল গভর্নমেন্ট হয় আর ইউনিটারি গভর্নমেন্ট হয়, গভর্নমেন্টের এগুলো হচ্ছে শ্রেণী বিভাগের মধ্যে পড়ছে, আইদার ফেডারেল অর ইউনিটারি। কিসের উপর বেস করে হয় ফেডারেল বা ইউনিটারি না সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন তার উপর বেস করে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট অর ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট বলা হয়। যেখানে কেন্দ্রীয় সরকার সবথেকে পাওয়ারফুল সেখানে তাকে আমরা বলি ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, আর যেখানে রাজ্যকেও আলাদা ক্ষমতা দেওয়া আছে তাদেরকে আমরা নর্মালি জেনারেলি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট আমরা বলে থাকি, তাই না? তো ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট কোন কাকে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট বলা হচ্ছে বলো? এখানে আমি অপশন বিটাই পড়ে দেখতে পাচ্ছি একমাত্র কারেক্ট উত্তর হবে, যেখানে বলেছে রিজিওনাল গভর্নমেন্ট গেটস পাওয়ার ফ্রম দ্য ন্যাশনাল গভর্নমেন্ট, অর্থাৎ যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তার কাছ থেকে ক্ষমতা কিছু ভাগ পাচ্ছে কে না তার নিচে যারা রিজিওনাল গভর্নমেন্ট, দ্যাট মিনস স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য যেটুকু ক্ষমতা স্টেটকে দিচ্ছে সেটুকুই সে পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বি ইজ আ কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, আমরা 100 নাম্বার কোশ্চেনে পৌঁছে গেছি, আজকের শেষ প্রশ্ন। ঝটপট তোমাদের একটু টাইম দিচ্ছি, ঝটপট উত্তরটা তোমরা এবার লাস্ট উত্তরটা নিজেরা দেওয়ার চেষ্টা করো, তারপর আমি তো বলছি। চলো আশা করি উত্তর দিয়ে ফেলেছো, কোশ্চেন পড়ে নিয়েছো। বলেছে কি which of the following is not, বলেছে মেনশন করবে, is not the main feature of the federal government। যদি ফেডারেল গভর্নমেন্ট বোঝো
বা ইউনিটারি গভর্নমেন্ট বোঝো তাহলে অবশ্যই উত্তর দিতে পারবে। এই ধরনের প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সোজা প্রশ্ন হয়, কিন্তু কাদের ক্ষেত্রে? যারা কনস্টিটিউশনকে বোঝে, কনস্টিটিউশনকে যারা পড়েছে তাদের ক্ষেত্রে। বাকি যারা ওয়ান লাইনার পড়ে গেছে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু একটু জটিল হয়ে যায়। ক্লিয়ার? বেশ, চলে আসি ফেডারেল যে গভর্নমেন্ট তার যে কোনটা মেন ফিচার নয়। তাহলে ফেডারেল ফিচারের মধ্যে কি দেখতে পাবো? যে না রাজ্যের আলাদা পাওয়ার থাকবে, অর্থাৎ প্রপার পাওয়ার ডিভিশন কার থাকবে? সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের মধ্যে প্রপার পাওয়ার ডিভিশন থাকবে। ক্লিয়ার? মাস্ট হ্যাভ ডুয়েল গভর্নমেন্ট, মাস্ট হ্যাভ ডুয়েল গভর্নমেন্ট, দুটো আলাদা আলাদা সরকার রয়েছে, তার মানে এটা অবশ্যই ফেডারেল গভর্নমেন্টের ফিচার অবশ্যই হবে, কারণ এখানে কিছু আলাদা পাওয়ার পাচ্ছে। মাস্ট হ্যাভ রিটেন কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন লিখিত সংবিধান থাকা মানেই কেন্দ্রীয় সরকার নিজে যা খুশি নিয়ম কানুন তৈরি করতে পারবে না, মানমানি করতে পারবে না, ঠিক আছে, আরবিট্রারিনেস করতে পারবে না যদি সেখানে রিটেন কনস্টিটিউশন থাকে। তাহলে এটাও ফেডারেলের একটা স্ট্রাকচারের মধ্যে পড়ছে। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, যেখানে কনস্টিটিউশন সম্প্রভু, সেখানে কনস্টিটিউশনের বাইরে গিয়ে পার্লামেন্ট যা খুশিভাবে কনস্টিটিউশনকে চেঞ্জ করে দিতে পারে না। তাহলে এখানে পার্লামেন্ট যদি যখন খুশি সংবিধানকে চেঞ্জ করতে না পারে, অর্থাৎ কনস্টিটিউশন যদি রিজিড হয় বা তোমার কনস্টিটিউশনে যদি সুপ্রিমেসি থাকে, তাহলে সেটা কিসের ফিচার হচ্ছে? ফেডারেলের ফিচার হচ্ছে। বাকি পড়ে রইল কি? দ্য কনস্টিটিউশন মে রিজিড অর ফ্লেক্সিবল। অপশনে তো দুটোই দিয়ে দিয়েছে। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেন ফিচার অফ দ্য ফান্ডামেন্টাল। আচ্ছা, যদি এটা রিজিড হয়ে যেত তাহলে সেটা ফেডারেলের ফিচার হয়ে যেত। রিজিড কনস্টিটিউশন, কনস্টিটিউশনকে চেঞ্জ করতে পারবে না পার্লামেন্ট চাইলে, কিন্তু এখানে ফ্লেক্সিবলটাকেও অ্যাড করে দিয়েছে। ফ্লেক্সিবল হয়ে যাওয়া ইউনিটারি ফিচারের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দুটোকেই অ্যাড করে দিচ্ছে, তাহলে এই স্টেটমেন্টটা ভুল আছে আমার এখানে, ঠিক আছে? তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো, তাহলে 100টা প্রশ্ন, 100 নম্বর প্রশ্নে আমরা চলে গেছি। আচ্ছা ঠিক আছে, এটাই আজকের শেষ প্রশ্ন, 100 নম্বর কোশ্চেন। পরে 101 থেকে আমরা পরের ক্লাসে দেখবো। চলো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিও। টাটা।